আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২০২১ সালের শুরুর দিকে লঞ্চ হওয়া এই স্যামসাং গ্যালাক্সি S23 ফোনটি এই ২০২৫ সালে এসে যখন ৫০,০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, তখন এই ফোনটা আপনার জন্য কেনা উচিত হবে কিনা আজকের ভিডিওতে আমরা একদম সোজাসুজি সেই বিষয় নিয়েই কথা বলবো। বাংলাদেশ মার্কেটে নতুন স্মার্টফোনের থেকে আসলে পুরান স্মার্টফোনের চাহিদা অনেক বেশি হয়ে থাকে, কারণ বাংলাদেশের মানুষ আসলে কম বাজেটের মধ্যে ভালো এক্সপেরিয়েন্স, ভালো ভ্যালু ফর মানি প্রোডাক্ট খুঁজে। সো যার জন্য পিওন মার্কেটে কিন্তু এই টাইপের স্মার্টফোনগুলো পাওয়া যায়, যা কম বাজেটের মধ্যে একদম ফ্ল্যাগশিপ একটা এক্সপেরিয়েন্স দিয়ে থাকে আপনাদেরকে। সো এই ২০২৫ সালে এসে ২০২৩ সালের শুরুর দিকে লঞ্চ হয় এই S23টা ৫০,০০০ টাকা বাজেট রেঞ্জে আপনাদের জন্য কেমন হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। এবং এই স্মার্টফোনটি এখন এমকে মোবাইল পয়েন্টে পাওয়া যাচ্ছে ৮/১২৮ জিবি ভেরিয়েন্টটা ৪৮,০০০ এবং ৮/২৫৬ জিবি ভেরিয়েন্টটা ৫০,০০০ টাকায়। সো ইন ফিউচার এটা কমতে অথবা বাড়তে পারে। সো ৫০,০০০ টাকা দিয়ে এই প্রিয়ন ফোনটা আপনাদের জন্য কেমন হবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইনের কথা বললে আপনারা খুবই ছোটখাটো এবং কম্প্যাক্ট একটা স্মার্টফোন পাচ্ছেন, বিকজ এইটা কিন্তু স্যামসাং এর একদম বেস্ট ভেরিয়েন্ট মানে S23। সো সেই জায়গা থেকে একদম ছোটখাটো কিউট একটা ফোন পাচ্ছেন আপনি, এবং কিউট হলেও এইটাতে কিন্তু প্রোটেকশনের কোনো কমতি নেই। এর সাইড বডিটা হচ্ছে আর্মর অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে খুবই শক্তপোক্ত। তার সাথে হচ্ছে ব্যাকে রয়েছে গ্লাস, যেখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। তো সব দিক থেকে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা বিল্ড কোয়ালিটি লক্ষ্য করবেন এই ফোনটি, এবং হাতে ধরে বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। তবে সাইড এজগুলো একদমই হচ্ছে হার্শ করা হয়েছে, সো যার জন্য কাভার ছাড়া ফোনটি হাতে নিলে একটু আপনার হাতে লাগবে। তবে কেস ব্যবহার করলে আবার এই প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। তার সাথে ফোনটিতে পোর্টস বাটন হিসেবে আপনারা সবকিছুই পাবেন, এবং এই ফোনটা হচ্ছে ডুয়েল সিম ভেরিয়েন্ট, সো আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। তার সাথে ফোনটির সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.1 ইঞ্চি 2x ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, এবং এটা স্যামসাং এর ডিসপ্লে। সো সেই জায়গা থেকে আসলে কথা বলার কোনো জায়গা থাকে না, একদম টপ নচ কোয়ালিটির একটা ডিসপ্লে পাবেন এই ফোনটিতে। তার সাথে কিন্তু এখানে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং ব্রাইটনেস হিসেবে রয়েছে 1200 এবং পিক হচ্ছে 1750। সেই জায়গা থেকে আপনারা একদম কোয়ালিটিফুল একটা ডিসপ্লে এখানে পাচ্ছেন, এবং বেজেলগুলো একদম চারিদিকে সিমেট্রিক্যাল সেম কোয়ালিটির মিনিমাল হওয়ার কারণে আপনারা কিন্তু ওভারঅল ডিসপ্লে এক্সপেরিয়েন্স খুবই ভালো পাবেন। কন্টেন্ট ওয়াচিং করে আসলে এই ডিসপ্লেতে কোয়ালিটি একদম 100-এ 100 পাবেন আপনারা। কালার, তার সাথে ভিউইং অ্যাঙ্গেল এবং শার্পনেস, ওভারঅল সব দিক থেকেই একদম বেস্ট একটা আউটপুট পাবেন এই বাজেটের মধ্যে এই ফোনের ডিসপ্লে থেকে। এবং হচ্ছে এইটা কিন্তু অনেক ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেকেও আসলে বিট করার মতো একটা ডিসপ্লে। তার সাথে এই ডিসপ্লেতেও কিন্তু প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। সো প্রোটেকশন লেভেলও খুবই ভালো পাচ্ছেন, এবং টাচ রেসপন্সিভ। তার সাথে ওভারঅল ডিসপ্লেটা কিন্তু খুবই রেসপন্সিভ রয়েছে। তবে একটা প্রবলেম রয়েছে ব্রাইটনেসের দিক থেকে, যে ফোনটা যদি আপনারা বেশিক্ষণ সময় আউটডোরে ব্যবহার করেন, তাহলে ফোনটা যখন হিট হয়ে যাবে তখন কিন্তু ব্রাইটনেসটা অটোমেটিকলি কিছুটা কমিয়ে দেয়। সেই জিনিসটা অনেকের কাছে প্যারা হয়ে যেতে পারে। আদারওয়াইজ ইনডোর বা আউটডোরে যতক্ষণ ফোনটা ঠান্ডা রয়েছে ততক্ষণ কিন্তু খুবই ভালো ব্রাইটনেস দিবে, এবং ডিরেক্ট সানলাইটেও কিন্তু কোনো রকম ভিজিবিলিটি ইস্যু পাবেন না আপনারা এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ফোনটিতে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, এবং স্যামসাং এর স্পিকার কোয়ালিটি কিন্তু অলওয়েজই যথেষ্ট ভালো হয়ে থাকে, এবং ফ্ল্যাগশিপ সিরিজ হলে তো কথাই নেই। সেই জায়গা থেকে আপনারা এটা থেকে বেশ ভালো ডিটেল এবং কোয়ালিটিফুল সাউন্ড আউটপুট পাবেন, এবং সেটা কিন্তু যথেষ্ট লাউড ছিল। সো ওভারঅল এর সাউন্ড এবং তার সাথে ভালো ডিসপ্লে কোয়ালিটি মিলে খুবই ভালো একটা মিডিয়া কনজিউমার এক্সপেরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। ওএস এর কথা বললে ফোনটি যখন রিলিজ হয় তখন তারা আউট অফ দ্য বক্স এটাকে অ্যান্ড্রয়েড 13 দিয়ে বের করেছে, এবং সেখানে ক্লেম করেছে যে 4টা মেজর আপডেট দিবে, মানে আপনি অ্যান্ড্রয়েড 17 বা 17 পর্যন্ত যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে এই ফোনটি কিনলে হয়তো অ্যান্ড্রয়েড 13 বা 14 পেতে পারেন, আমাদেরটা 14 আপডেট করা রয়েছে। এবং তার সাথে রয়েছে One UI 6.1, এবং আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্ড্রয়েড জগতে কিন্তু One UIটা একদম টপ কাতারে থাকবে ইউআই এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরাও এটা দিয়ে একদম বেস্ট কোয়ালিটির একটা হচ্ছে ইউআই এক্সপেরিয়েন্স পেয়েছি। কোনো রকম এক্সট্রা ব্লোটওয়্যার নাই, কোনো রকম ল্যাগ বা বাগভাল্লুকের দেখা আমরা এটা থেকে পাইনি। খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স পাবেন আপনারা এই ইউআই থেকে। ফোনটিতে LPDDR5X RAM এর পাশাপাশি UFS 3.1 এর স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তবে যদি আপনারা 512 GB সেগমেন্টে যান তখন কিন্তু আবার 4.0 দেখতে পাবেন। সো এখানে কিন্তু স্টোরেজ সাপোর্টও বেশ ভালো দিয়েছে। 3.1 হিসেবে আমরা কিন্তু স্কোর প্রায় 60,000+ পেয়েছি। সেই জায়গা থেকে কিন্তু আমরা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ওপেনিং ক্লোজিং খুবই স্মুথ এবং ফাস্টার দেখেছি। তার সাথে এর সফটওয়্যার অপটিমাইজেশন এবং র্যাম ম্যানেজমেন্টও কিন্তু যথেষ্ট ভালো। ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু কাজ করতে পারবেন একদম ফ্লুয়েন্টলি, কোনো রকম কোনো ঝামেলা হবে না। ফাইনালি সবকিছুকে পাওয়ার করার জন্য যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু টপ নচ। ফোনটা ছোট হলে কি হয়েছে, এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের রিসেন্টলি লেটেস্ট বলা যায়
Gen 2, যেটা কিন্তু আন্তদোস করে প্রায় 14 লাখ প্লাস এসেছে এবং এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর। সেই জায়গা থেকে এইটা দিয়ে কিন্তু আপনারা পারফরম্যান্সও পাবেন একদম টপ নচ লেভেলে। ডে টু ডে লাইফের যত রকম হেভি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো একদম বাটার স্মুথ ব্যবহার করতে পারবেন। তার সাথে কিন্তু এটা দিয়ে বেশ ভালো পরিমাণে গেমিংও করতে পারবেন। তবে ছোট ফোনগুলোতে গেমিং করতে গেলেই আমাদের যে ইস্যুটা সামনে চলে আসে সেটা হচ্ছে হিটিং, এবং এইটাতেও তার ব্যতিক্রম নয়। হিটিং আমি ওভারহিটিং বলব না খুব একটা, যেহেতু এখন শীতের সময় চলছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি ভালোই হিট হতে দেখেছি এই ফোনটাকে। কারণ ছোট ফোনগুলোতে আসলে হিট ম্যানেজমেন্টটা এত খুব একটা ভালো করতে পারে না। দ্যাটস ওয়াই আসলে ফোনগুলো একটু হিটিং হয়। সো আপনি যখন এটা দিয়ে লং টাইম গেমিং করবেন তখন কিন্তু ফোনটা ভালোই হিট হবে। এটা অ্যারাউন্ড 40 থেকে 42 ডিগ্রির আশেপাশে যাচ্ছিল। গরমের সময় হয়তো আরো বাড়তে পারে। আদারওয়াইজ পারফরম্যান্স নিয়ে বললে এটাতে আপনারা PUBG-তে 120 FPS পর্যন্ত কিন্তু সাপোর্ট পাবেন স্মুথে। তার সাথে এখানে কিন্তু আপনারা আল্ট্রা HDR এরও সাপোর্ট পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমরা খুবই ভালো এক্সপেরিয়েন্স পেয়েছি এই ফোনটা ব্যবহার করে। খুবই ভালো গ্রাফিক্স, তার সাথে কিন্তু ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স দিচ্ছিল। খুব একটা ল্যাগ বা শাটারিং এর দেখা আমরা পাইনি। এছাড়া আমরা Asphalt 9 খেলে দেখেছি, Call of Duty খেলে দেখেছি, খুবই ভালো গ্রাফিক্স, তার সাথে FPS আউটপুট দিচ্ছিল এই ফোনটি। সো সবশেষে আমি আসলে এটাকে গেমারদেরকে টার্গেট করে বলবো না, কারণ এই ফোনটা লং টাইম গেমিং করলে হিট হয় এবং তারপরে কিন্তু টুকটাক পারফরম্যান্সও ড্রপ করে। সো একদম গেমারদেরকে ইন্ডিকেট করে আমি এই পারফরম্যান্সকে হচ্ছে খুব একটা বেস্ট বলবো না। তবে হচ্ছে যদি আপনি ডে টু ডে লাইফ ইউজার হয়ে থাকেন, সেই জায়গা থেকে আপনার কাছে এই পারফরম্যান্স একদম ফ্ল্যাগশিপ টপ নচ পারফরম্যান্স মনে হবে। ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। রিয়ারে রয়েছে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, দেন রয়েছে 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, অ্যান্ড ফাইনালি 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। পিকচার স্যাম্পলের কথা আসলে প্রথমত এটা যেকোনো সিচুয়েশনে প্রত্যেকটা লেন্সেই কিন্তু খুবই কালারফুল পিকচার আউটপুট দিয়ে থাকবে, একটু ভিভিড এবং পাঞ্চি কালার আউটপুট দিচ্ছিল, যেটা কিন্তু আমার আই ক্যাচি, যে কারোরই প্রথম দেখায় পছন্দ হয়ে যাবে। মানে একদম রেডি টু ক্লিক এবং আপলোড টাইপের ছবি আপনারা পাবেন এই ফোনের ক্যামেরা থেকে। ডেলাইটে খুবই ভালো ডিটেল শার্পনিং ছবি আমরা পাচ্ছিলাম, তার সাথে কিন্তু ডাইনামিক রেঞ্জ এবং এক্সপোজার মেনটেন কিন্তু খুবই ভালো মতো করতে পারছিল এর মেন সেন্সরটা। তার সাথে বেশ ভালো ডিটেইল আমরা লক্ষ্য করেছি এবং ওভারঅল কালার মেইনটেইনও খুব ভালো মতো করতে পারছিল। স্যামসাং এর পিকচার সাইন কিন্তু অলওয়েজই খুবই ভালো হয়ে থাকে এবং এইটাতেও আমরা সেই জিনিসটাই লক্ষ্য করেছি। এবং তার সাথে টেলিফটো লেন্সটা দিয়েও কিন্তু আপনারা আপ টু 3x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারবেন, যার জন্য খুবই ডিটেইল পিকচার আউটপুট পাবেন আপনারা এই ফোনের ক্যামেরা থেকে। সাথে আলট্রা ওয়াইডটাও কিন্তু একদম জোড়ায় বেঁধে মেন সেন্সরের মতোই একটা আউটপুট দিচ্ছিল। ডিটেইলে কিছুটা ঘাটতি লক্ষ্য করলেও আপনারা কিন্তু ডে লাইটে বেশ ভালো পিকচার আউটপুট পাবেন এই ফোনটি থেকে। মোটামুটি অলমোস্ট মেইন সেন্সরের মতোই আউটপুট দিচ্ছিল। কালার এক্সপোজার ম্যানেজ, তার সাথে হচ্ছে হাইলাইট ম্যানেজ এবং হচ্ছে ডাইনামিক রেঞ্জ ম্যানেজ, সবকিছু কিন্তু বেশ ভালো মতো করতে পারছিল এর আলট্রা ওয়াইড লেন্সটাও, এবং এটা কিন্তু যথেষ্টই ওয়াইড ছিল। সো আলট্রা ওয়াইড হিসেবে এই বাজেটের মধ্যে এই লেন্সটা কিন্তু খুবই ভালো একটা আউটপুট দিবে আপনাকে। তার সাথে পোর্ট্রেটেও কিন্তু বেস্ট কোয়ালিটির একটা আউটপুট পাবেন আপনারা এই ফোনটি থেকে। টোটাল 1, 2 এবং 3x পর্যন্ত আপনারা পোর্ট্রেট নিতে পারবেন এই ফোনের ক্যামেরা থেকে। এবং যেহেতু এখানে টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একদম বেস্ট কোয়ালিটির পোর্ট্রেটটা দেখেছি এর 3x ব্যবহার করে। খুবই ডিটেইল ভালো, তার সাথে হচ্ছে এজ ডিটেকশন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেপারেশন করতে পারছিল। তার সাথে হচ্ছে ব্লার এবং ব্যাকগ্রাউন্ড বোকেটাও কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। সো ওভারঅল কালার, তার সাথে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড ব্লার, সবকিছু মিলিয়ে পোর্ট্রেটটা কিন্তু জোস কোয়ালিটির আসছিল এর 3x ব্যবহার করে। তার সাথে 1, 2x টাও কিন্তু ভালো আউটপুট দিচ্ছিল, চাইলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তবে পার্সোনালি আমার কাছে 3x পোর্ট্রেটটাই সবথেকে বেস্ট লেগেছে। এবং তার সাথে সাথে ফ্রন্টেও কিন্তু আমরা বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পেয়েছি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। সো ওভারঅল ক্যামেরার দিক থেকে আসলে এইটা বেশ ভালো কোয়ালিটির একটা সেটআপ নিয়েই নেমেছে বলা যাচ্ছে, এবং একদম ফ্ল্যাগশিপ গ্রেডের আউটপুটই কিন্তু পাবেন এর প্রত্যেকটা সেন্সর থেকে। ডে-লাইটের পাশাপাশি রাতেও কিন্তু আমরা বেশ ভালো পিকচার আউটপুট পেয়েছি এই ফোনটা থেকে। আল্ট্রা ওয়াইড, তার সাথে মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স, ওভারঅল সব জায়গা থেকেই মোটামুটি হালকা পাতলা যদি হচ্ছে আর্টিফিশিয়াল লাইট থাকে, সেটাকেই কিন্তু এটা প্রসেস করে বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট দিচ্ছিল। এবং যদি আপনারা নাইট মোডটা অন করে ছবি তুলতে পারেন, তাহলে একটু সময় লাগলেও আপনারা স্টেবল ভাবে যদি পিকচার তুলতে পারেন, তাহলে বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট পাবেন। ভালো ডিটেইল শার্পনিং এবং তার সাথে একটু কন্ট্রাস্টি পিকচার দেওয়ার কারণে সেটাও কিন্তু বেশ আই ক্যাচি লাগছিল। তবে লো লাইট এরিয়াগুলোতে আমরা ডিটেইল লস করতে দেখেছি এবং কিছুটা নয়েজ এবং গ্রেনের দেখাও পেয়েছি। সো ওভারঅল যদি বলতে হয়, তাহলে রাতের বেলাতেও এই ক্যামেরার মেইন সেন্সর কিন্তু একদম ভালো কোয়ালিটির পিকচার আউটপুট দিয়ে থাকবে আপনাকে। আল্ট্রা ওয়াইডটা কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। তার সাথে ফ্রন্টেও রাতের অবস্থা মোটামুটি বেশ ভালো আমরা লক্ষ্য করেছি। হালকা পাতলা আর্টিফিশিয়াল লাইট থাকলে খুবই ভালো ডিটেইল এবং তার সাথে লাইট ম্যানেজ করে ভালো পিকচার আউটপুট দিতে পারছিল এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি। তবে ভিডিওতেও কিন্তু একদম ফ্ল্যাগশিপ গ্রেডেরই স্পেক রয়েছে এই ফোনটাতে। রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন। তার সাথে রয়েছে 4K 60 FPS এর সাপোর্ট, এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 4K 60 FPS এর ভিডিও নিতে পারবেন। সেক্ষেত্রে ভিডিওতে এখানে জাইরো, তার সাথে EIS ব্যবহার করার কারণে কিন্তু খুবই আমরা ভালো স্টেবল ভিডিও পেয়েছি এই ফোনের রিয়ার ক্যামেরা থেকে। তার সাথে এইখানে
এখানে কিন্তু স্টেরিও সাউন্ড রেঞ্জ ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনারা বাইরের যে সাউন্ড রয়েছে সেটা কিন্তু একদম স্টেরিও ভাবে নিতে পারবেন এবং খুবই ভালো কোয়ালিটির সাউন্ডও নিতে পারবেন এই ভিডিও থেকে। তার সাথে হচ্ছে ভিডিওর খুবই ভালো ডিটেল শার্পনিং, তার সাথে ডাইনামিক রেঞ্জ খুবই ভালো মতো ম্যানেজ করতে পারছিল এবং এক্সপোজার মেনটেনও কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল সবকিছু মিলে এর 4K 60 FPS এর ভিডিও কিন্তু আপনি একদম প্রফেশনাল লেভেলের কন্টেন্ট ক্রিয়েশনও ব্যবহার করতে পারেন। সো সেই জায়গাতেও এই ফোনটা কিন্তু বেস্ট আউটপুট আপনাকে দিবে। আদারওয়াইজ লেন্স সুইচ করে ভিডিও করতে চাইলে আপনাকে 4K 30 FPS এ ভিডিও করতে হবে, কারণ এর আলট্রা ওয়াইডটা 4K 60 সাপোর্ট করে না, 4K 30 পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো সেই জায়গা থেকে আপনি আলট্রা ওয়াইড তার সাথে মেইন লেন্সে সুইচ করতে পারবেন ভিডিও চলাকালীন সময়। আদারওয়াইজ কিন্তু আপনারা 4K 60 FPS এ ফ্রন্ট ক্যামেরাতে আবার সুইচ করতে পারবেন, কারণ এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 FPS এ ভিডিও নিতে পারবেন এবং এখানেও কিন্তু বেশ ভালো স্ট্যাবল, তার সাথে ভালো কোয়ালিটি, ডিটেল, লাইট ম্যানেজ, ওভারঅল সব দিক থেকে বেস্ট ভালো কোয়ালিটির আমরা ফ্রন্ট ক্যামেরা ভিডিও আউটপুট পেয়েছি এই ফোনটা থেকে। সো ওভারঅল সব দিক থেকে বলা যায় যে ক্যামেরা সেটআপে আসলে এই বাজেটে এর ধারে কাছেও কোনো ফোন নিতে পারবে না। আপনি যদি আইএস এর কথা চিন্তা করেন, এই বাজেটে আইফোন 12 রয়েছে, 12 প্রো রয়েছে, 13 রয়েছে এবং যদি অ্যান্ড্রয়েডের অন্যান্য ফোনগুলোর কথাও চিন্তা করেন, তাহলে এর আশেপাশে আসলে আমার মনে হয় না কোনো ফোন আসতে পারবে। সো সেই জায়গা থেকে বেশ স্ট্রং একটা পজিশনে থাকবে এর ক্যামেরা সেটআপ। তো সবকিছুকে পাওয়ার করার জন্য ফোনটাতে ব্যবহার করা হয়েছে 3900 mAh ব্যাটারি এবং চার্জিং রয়েছে 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এক্ষেত্রে অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট সামথিং চার্জ করলেই আপনি এই ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং একবার যদি এই ফোনটাকে চার্জ করেন তাহলে আমরা মোটামুটি হেভি ইউজে একদম 4.5 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। আপনি যদি নর্মালি ব্যবহার করেন সেটা 5 ঘন্টা প্লাসও হতে পারে এবং যদি আপনি নর্মালি ব্যবহার করেন তাহলে ইজিলি সকাল থেকে রাত মানে একদিন আপনি চালাতে পারবেন এই স্মার্টফোনটি। সো এখানে আসলে কম্প্যাক্ট এবং মিনি ফোন হিসেবে আপনাকে ব্যাটারিতে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, আদারওয়াইজ এর স্পেক অনুযায়ী ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্টই ভালো দিয়েছে এর ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কারণে। সবশেষে ফোনটিতে কিন্তু IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে, তবে এই সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনে আসলে এই এক্সপেরিমেন্ট থেকে আমি দূরে থাকতে বলবো। সেক্ষেত্রে ওয়াটার ড্যামেজ কোনো রকম প্রবলেম হলে কর্তৃপক্ষ কিন্তু কখনোই তার দায়ভার নিবে না। তো সবকিছু মিলিয়ে যদি আমরা সামারি আপনাদেরকে বলি যে অ্যারাউন্ড 48 থেকে 50,000 টাকায় এই ফোনটা 2025 সালে এসে নেওয়া উচিত হবে কিনা, তবে আমি ফার্স্ট অফ অল এটার ইউজারদেরকে আমি বলে দিই যে কোন কোন ইউজার আসলে এই ফোনটা নেবেন। যদি আপনি মিডিয়া কনজিউমার হয়ে থাকেন বা ভালো লেভেলের একটা ক্যামেরা সেটআপ ফোন খুঁজে থাকেন বা ভালো ইউজার এক্সপিরিয়েন্স চান, মোটামুটি ভালো একটা কম্প্যাক্ট ফোন চান রাফ ইউজের জন্য, অনেকের আসলে বড় ফোন পছন্দ না, ইভেন আমার নিজেরও, আমি S21 ফোনটা প্রায় 1.5 বছরের প্লাস ব্যবহার করে দেখেছি। তো সেই জায়গা থেকে বলতে পারি এই কম্প্যাক্ট ফোনগুলো কিন্তু বেশ ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, খুবই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন আপনি অনেক দিন এবং স্যামসাং এর যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো। সো সেই দিক থেকে বলতে হয় 50,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ পিওন ফোন নিতে চাইলে এই ফোনটা আপনার চয়েস লিস্টের একদম বেস্ট কাতারে থাকবে আমি বলবো, এবং এটা অবশ্যই একটা সাজেস্টেবল মডেল বলা যেতে পারে। সো সবশেষে বাকি কেনার ডিসিশন টোটালি আপনার উপরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।